আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদামের আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে মালপত্র ও মেশিনারি। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন মঈন খান। নির্বাচন অনুষ্ঠানের এই দাবিকে অযৌক্তিক বললেন সার্জিস আলম। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ। নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের 67 বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্বারোপ। এবং দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদামের আগুন 2.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কেউ হতাহত না হলেও গুদামের জুতার আইটেম এবং মেশিনারি পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েকজন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরাগ কাসিম জানাচ্ছেন। হাজারীবাগ কাঁচাবাজারের কাছে ফিনিক্স লেদার কমপ্লেক্সের 5 তলায় আগুন লাগে দুপুর 2:15টার দিকে। ক্রমে সেই আগুন 6 ও 7 তলা পর্যন্ত বিস্তৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তবে কিছু অসুবিধার কারণে সবগুলো ইউনিট কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে 2.5 ঘন্টা পর। আমাদের যেই শক্তিমাত্রা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরও কম সময় লাগতো। তবে আমাদের একটু বলবো যে এটা বিস্তার লাভ করে নাই, এটা আমাদের সবথেকে বড় সফলতা। এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে, মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই বেলে ফ্ল্যাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কি ক্ষতি হয়েছে এটা বলতে পারবো। আগুনে অনেক ক্ষতির দাবি করেছেন কমপ্লেক্সের বিভিন্ন দোকানের মালিক পক্ষ। তো শু ম্যাটেরিয়ালস ছিল, শিশির ফুটওয়্যার, তো ওর কিছু এখনো মানে প্যাকেট থেকেই আমরা খুলতে পারিনি। পরশু রাতে এসছে, তো তার মধ্যে আজকে ফ্রাইডে কিছু আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, সব শেষ। মানে আমরা সবকিছু গুছায় রাখছি, এখনো ডেলিভারিও দিতে পারিনি। আগুন লাগা ভবনটি অনেক পুরনো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নাজুক বলেও জানিয়েছেন তারা। আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আরেক কর্মসূচিতে দলে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও টিউলিপ সিদ্দিক পরিবারের ধারাবাহিকতায় দুর্নীতিতে জড়িয়েছেন। মইনুল হাসান জানাচ্ছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ আয়োজিত এটিএম খালেদ বীর প্রতীকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করেছেন শেখ হাসিনা। লন্ডনের মন্ত্রী হয়েও স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেননি। আপনি যে উন্নয়ন করেছেন, কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনি যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কথা। তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। এক দশকের পর দেশে ফিরে আসা
ফ্লোরিডার বিএনপি সভাপতিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ফখরুদ্দিন 90 দিনে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতায় আগামী 6 মাসেও জাতীয় নির্বাচন সম্ভব। গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে, সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? মানুষের বিশ্বাসের প্রতিফলনের প্রতিশ্রুতিতে অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্ব, তবে তাদের মূল কাজ গণতন্ত্রের দিকে হাঁটাও বলে মন্তব্য করেন তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিকে অযৌক্তিক বলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি বলেছেন, স্বচ্ছ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার সেই সময়টুকু সরকারকে দিতে হবে। এলাকার জনগণ চাইলে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়েছেন সার্জিস আলম। 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, 6 মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থার সংস্কার করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অ্যাকচুয়াল যে ভূমিকা সেই জায়গায় ফিরিয়ে আনা, এটা এক কথা অসম্ভব। যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো দ্বিমত করব না, কিন্তু যদি এটা বলা হয় যে এবছরের জুন, এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং তারা অনেক বেশি জানে, তবে জানার কখনো শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়নের সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি, রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপুর সভাপতিত্বে আরও ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার লন্ডনের ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপির আন্ডারে যতটা জোন বা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবাই এই ফ্রাইডে আজকে তারা জুম্মার নামাজের পরে ব্রিকলেন মসজিদের যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি। বাংলাদেশে দ্রুত নির্বাচন ও সীমান্ত চুক্তি পর্যালোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে কোনো মন্তব্য করেনি মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি জানান, এই দুটি বিষয়ে ভারত সরকারের অবস্থানের আগেই ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক চায় সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ভারত দুদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক চায়। বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক কাম্য যা দুদেশের জনগণের জন্য কল্যাণকর হবে। We remain committed to ensuring a crime-free border in Bangladesh with Bangladesh by effectively addressing cross-border criminal activities, smuggling and trafficking, barbed wire fencing, border lighting, installation of technical devices, and cattle fences are measures that are aimed at securing the border. We expect that all earlier understandings, and this is here I would like to underline, our understandings in this regard will be implemented. This is what our expectation is, that all earlier understandings in this regard will be implemented by Bangladesh in a cooperative approach towards combating such crimes.
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নটরডেম কলেজে নেচার স্টাডি ক্লাবের 15তম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের তৃতীয় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবন আচার নিশ্চিত ও বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজি জানাচ্ছেন। অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের 1200 শিক্ষার্থী, চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী। 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনের শুরুর দিনে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। হাইড্রোপনিক্স অ্যান্ড অ্যাকোয়াপনিক্স, এটাতে হচ্ছে গিয়ে আমাদের সয়েলও লাগবে না, ইফিশিয়েন্ট ওয়াটার ইউজফুলি ইউজ হবে। ইভেন কি আমরা হচ্ছে গিয়ে মানে একটা প্রসেস দিয়ে 2-3টা হচ্ছে গিয়ে কাল্টিভেশন একসাথে করতে পারবো। উইন্ড মিলটি আমাদের বাংলাদেশে ইউজ করলে আমাদের হাইওয়েজের এক্সট্রা যে খরচগুলো লাগবে না। প্লাস্টিকের জায়গায় অন্য কিছু আবিষ্কার করা, প্লাস্টিকের আমরা খারাপ দিকগুলি বর্জন করে কিভাবে প্লাস্টিক আবার ভালো দিকেও আমরা ইউজ করতে পারি। মানুষ সচেতন হতে পারে যে সাউন্ড পলিউশন অ্যাকচুয়ালি কি জিনিস দিয়ে ঘটে আর এগুলো আমাদের কমাতে পারে। প্রতিনিয়ত দখল দূষণে ধুঁকতে থাকা ধরিত্রী রক্ষায় দীর্ঘমেয়াদী উদ্যোগে গুরুত্বারোপ করেছেন বক্তারা। ঢাকা এবং ঢাকার বাইরের প্রায় 12টা জেলা থেকে 1200+ প্রতিযোগীর উপস্থিতিতে আমরা এই আয়োজন করছি। গ্রিন রিপোর্টিং নামে একটা নতুন ইভেন্ট আমরা রেখেছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার পরিবেশগত সমস্যাগুলো আমাদের শিক্ষার্থীরা চিহ্নিত করেছে। When Bangladeshi people themselves will be self-reliant and self-confident to clear the nature, conserve the nature and sustain the environmental facts and knowledges, only then the real conservation in Bangladesh can sustain. আমরা বসেছি শিক্ষার্থীদের সাথে, বসেছি শিক্ষকদের সাথে, কিভাবে আমরা আমাদের এই পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যে, কিভাবে আমাদের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসটা কিভাবে আমরা আরও সেই প্রকৃতি বান্ধব করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। এই প্রকৃতি পরিবেশ যদি ভালো না থাকে আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু দিন দিন আমরা বুঝতে পারছি। প্রকৃতিকে এমনভাবে অ্যাবিউজ করছি যে আমাদের কারণে দিন দিন প্রকৃতি রুগ্ন হয়ে যাচ্ছে। সুতরাং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলেও কিন্তু আমাদের এক হতে হবে, একসাথে হাতে হাত মেলাতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো। যারা তরুণ তরুণী তারা এদের পক্ষেই কিন্তু সবসময় নানা পরিবর্তন ঘটেছে এবং এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকব। তা আসুন আমাদের আজকে এই অনুষ্ঠানে একটি অঙ্গীকার আমরা করি যে আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুর সাথে মমতা মিশিয়ে আমরা যেন এগিয়ে আসি। Today we don't have rivers that give potable water to our children, and this is all result of the wrongdoings that we all have done, our generation has done. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. Any development that does not protect the soil that gives us food, the water that we have to drink every day, the air that we have to breathe every second is not a development. জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মিজানুর রহমান ভূঁইয়া এবং ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রোজারিও। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।
দিনব্যাপী আনন্দ, খুনসুটি, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্মিলনী। 2 দিনের আয়োজনে যোগ দিয়ে স্মৃতিচারণ করেছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো প্রাক্তন শিক্ষার্থী। বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ করেন তারা। সৈয়দ অদিত জানাচ্ছেন। স্কুলের পূর্তি যেমন ৬৭ বছর, তেমনি প্রাক্তন অনেক শিক্ষার্থী পেরিয়েছেন ৬০-এর গণ্ডি। পরন্ত বেলায় কৈশোরের দুরন্ত দিনের স্মৃতি বিস্মৃতির দোলাচালে পুরো ক্যাম্পাস যেন স্মৃতির বর্ণিল ক্যানভাস। নাগরিক কর্মব্যস্ত জীবনে ভালোবাসা আর প্রিয়জনের নৈকট্য যখন সোনার হরিণ, তখন পুরনো বন্ধুদের পেয়ে আপ্লুত প্রতিক্রিয়া প্রাক্তনদের। সবাই আজকে কিন্তু ছাত্র হয়ে এখানে চলে আসছে, ওই অতীত দিনের কথা চিন্তা করে। এখন কিন্তু আর কারো বয়স 50, 60, 70 বছর নাই, সবাই কিন্তু 14-15 বছরের সেই স্কুল জীবনে আমরা ফিরে চলে আসছি। এই ৬৭ বছরের পুনর্মিলন উপলক্ষে এই যে আমরা এক হয়েছি, এটা একটা বিরাট ব্যাপার এবং এই অনুভূতি আসলে একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা যখন এখানে পড়তাম এই স্কুলে, তখন কিন্তু আমরা সবই বালক, এখন কিন্তু বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং এই চেহারার ওই চেহারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কিন্তু এই মাঠ, এই স্কুল সব কিন্তু একই আছে। এমনিতেই স্কুলে আসলেই ভালো লাগে, আজকে তো আরও স্পেশাল। স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্কুলে অনেকগুলো ভালো ভালো ছেলেপেলে আমাদের এখানে আমাদের পাস আউট করেছে এবং আমরা চাই যে এই স্কুলটা আরও ভালো করুক। যে কোনো ছাত্রেরই পুরনো স্কুলে আসাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর আমরা এখানে শুধু স্কুলে আসা না, সাথে বন্ধুরা আসছে। সো স্কুল এবং তার স্মৃতি আমরা আসলে এখন আজকের দিনে নাই, 2025-এ নাই, আমরা অনেক পিছনে 50 বছর আগে চলে গেছি। আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমি সেই সুদূর পশ্চিম আমেরিকা থেকে আসছি এই রিইউনিয়ন উপলক্ষে সবার সাথে গেট টুগেদার করার জন্য। আমি চাই আগামী ভবিষ্যতে আমাদের ছেলেপিলেরা আরও বড় হোক এবং তারা স্কুলটাকে আরও সম্মানের দিকে নিয়ে যাক। তবে স্কুল জীবনের বন্ধুত্বের কাছে বয়স যখন হার মানে, তখন আরেকবার তারুণের স্বাদ ফিরে পাওয়ার আকুতি জানান দেয় সম্প্রীতি ও মানবিক বিশ্ব বিনির্মাণের প্রয়োজনীয়তা। আমরা ধন্য তাদেরকে কাছে পেয়ে, আমাদের আনন্দে আমাদের মন নেচে উঠেছে। আজ এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে এসে প্রাক্তন, অনুজ, অগ্রজ সবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। সেন্ট্রাল নামটা ছিল তখনও মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আউট স্কুল হয় না। একটা সময় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল বাংলাদেশের বেস্ট স্কুল। জন্মে থেকে আমাদের এই স্কুল আমাদের প্রিয়। আমরা হৃদয়ে ধারণ করি এই মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলকে। এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে। এর মধ্য দিয়ে অনেক নতুন চিন্তাভাবনা সামনে আসে, অভিজ্ঞতা পর্যালোচনা হয়। এই ব্যাপারগুলো আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বজনের জন্য খুব কল্যাণকর। চেনা গণ্ডি আর প্রাণের টানে 1958 সালের পর থেকে সদ্য সাবেক সহ 2000 শিক্ষার্থী অংশ নিচ্ছেন পুনর্মিলনীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় ভোটাভুটির পর এই চুক্তি অনুমোদন করেছে। রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি আলোচনার পর থেকে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সুব্রত গাইন জানাচ্ছেন। ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ আর মৃত্যুর মিছিলের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐক্যমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। পরে যুদ্ধবিরতির আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান হামাস প্রতিনিধিরা। সেখানে তারা আগামী রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথাও জানান। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও ইসরায়েল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শুক্রবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তিতে ভোটাভুটির পর অনুমোদন দেওয়া হয়। পরে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি।
গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পর হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। এতে 133 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 28 জন শিশু ও 31 জন নারী রয়েছে। এত মৃত্যুর পরও যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হলে চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। আই স্পোর্টসের শুরুতেই বিপিএল আপডেট। বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হোম টিম চিটাগং কিংসকে 33 রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে 69 রানে 4 উইকেটে হারিয়ে বিপদে পড়ে টেবিল টপার রংপুর। 32 বলে 39 রান করে আউট হন ওপেনার স্টিভেন টেইলর। এরপর পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর 2 বাউন্ডারি এবং 7 ওভার বাউন্ডারিতে 28 বলে 59 রানের ইনিংসে 7 উইকেটে 164 রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 131 রানে থামে চিটাগংয়ের ইনিংস সর্বোচ্চ 38 রান করেন শামীম হোসেন। এ নিয়ে 8 ম্যাচের 8টিতে জয় পেল রংপুর। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী জয়ে ফিরেছে। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 184 রান করে দুর্বার রাজশাহী। ইনিংসে রায়ান বার্ল 27 বলে 41 রান করেন। 32 রান আসে অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। জবাবে ব্যাট করে 100 রান তোলার আগেই 6 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 119 রানে থামে সিলেটের ইনিংস। 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট তালিকা 4-এ আছে রাজশাহী। শুধু দুর্বার রাজশাহী নয়, চলতি বিপিএল সহ গত আসরের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বকেয়া টাকা এখনও বুঝে পাননি ক্রিকেটাররা, যার কোনো তথ্যই জানা নেই বিসিবির। ওদিকে চলতি বিপিএল শেষে ফেব্রুয়ারিতে 3 দল নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শাহ। চট্টগ্রামে এসে বিপিএলের দুর্বার রাজশাহীর বকেয়া পাওনা ও তাসকিন এনামুলদের মাঠে ফেরাতে তড়িঘড়ি করে বন্দর নগরীতে আসতে হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। সমস্যার সমাধান আংশিক হলেও এবার জানা গেল এখনও নির্ধারিত বকেয়া পাননি চলতি আসরের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। এর মধ্যে গত আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শতভাগ টাকা পরিশোধ করেনি, যার কিছুই এখনও জানে না বিপিএল এর গভর্নিং কাউন্সিল সহ খোদ বিসিবির কর্তারা। এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। সংকট উত্তরণে খতিয়ে দেখার আশ্বাসের মাঝে জানা গেল চলতি বিপিএল শেষে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 দল নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। একজন করে বিদেশি ক্রিকেটারও খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর ডিউরেশন 8 থেকে 9 দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে। ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যু ও সমাধান নিয়ে চলতি বিপিএলে শিক্ষা নিয়ে কাজে লাগাতে চায় ক্রিকেট বোর্ড। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার মাসখানেক আগে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছেড়েছেন সাউথ আফ্রিকান নিক পথাস।
বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন 2023-এর এপ্রিলে চন্ডিকা হাতুরা সিংহের সহকারী হিসেবে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দেয়া পোথস। সাউথ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। বিসিবিও তার পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে। 50 বছর বয়সী পোথস বিদায় বেলায় বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, একসময় সবকিছুকে বিদায় জানাতে হয়। বাংলাদেশে আমার অসাধারণ সময় কেটেছে, সবাইকে মিস করব। বাংলাদেশ দলের সঙ্গে পোথস সবশেষ দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সাউথ আফ্রিকার হয়ে 3টি ওডিআই খেলা এই সাবেক কিপার ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা দলের কোচিং প্যানেলেও কাজ করেছেন। আয়া স্পোর্টস আজকের মতো এ পর্যন্তই, চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ হতে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, ইজতেমা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী চটের পরিবর্তে টিনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি কর্পোরেশনের সিইও এস.এম. শফিউল আজম এবং অন্যরা। ইজতেমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি বছর আমরা এখানে চটের ব্যবস্থা করি। তো এই বছর একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে চটের বদলে টিনের একটা ব্যবস্থা আমরা তাদেরকে করে দিই। তো সেই বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে তাদের চাহিদা অনুযায়ী যে টিন সরবরাহের বিষয়টি সেটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে করতে পারবো। অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইজতেমা মাঠের আশেপাশে, আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে। আমরা এগুলো ভিজিট করে এসেছি। জেলা প্রশাসক আমাদের সাথেই আছেন, উনি আগামী রোববার থেকে উচ্ছেদের কার্যক্রমটা শুরু করবেন। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর ও তার স্ত্রীর 7 বছরের কারাদণ্ডাদেশ। রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেফতার। যুক্তির আলোয় মুক্তির জয়গান স্লোগান নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে এনডিএফ বিডি জেলা বিতর্ক উৎসব। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত বিতর্ক উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 500-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। আমি আমার কথা আমার মতো করে স্বাধীনভাবে বলার যে শক্তি অর্জন করা, যেটাকে বলা হয় প্রকাশী প্রতিভা। কারণ আপনি অনেক কিছু জানেন কিন্তু প্রকাশ করতে পারেন না, তবে তো আলটিমেটলি আপনার জানার কোনো ভ্যালু নেই। সো প্রকাশী প্রতিভা এই কনসেপ্ট থেকে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা এত বড় একটি আয়োজন করেছে। জুলাই ঘোষণাপত্রে সংবিধান সংস্কার স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রংপুরের সিটি বাজারে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি বলেন, গণঅভ্যুত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্যকে ফাটল ঠেকাতে সকল কার্যক্রমে সতর্ক থাকা সহ জনগণের পালস বুঝে কাজ করতে হবে। তিনি সরকারের কাজে গতি আনার জন্য জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রভাব মুক্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান এবং সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কার নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে প্রকাশের আহ্বান জানান। তো স্থগিত করা হয়, তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবেই ফাটল কিংবা বিভাজনের রূপ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে বাক্য চয়নে, শব্দ চয়নে, কার্যক্রমে সতর্ক থাকতে হবে। আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর পুলিশি হামলার বিরুদ্ধে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুল ইমরান, গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক কাফি রতন, সদস্য অঙ্কন চাকমা, আহত শিক্ষার্থী তৈয়ব ইসলাম, ইভান হাসিব এবং অন্যরা। যে গ্রাফিতিকে কেন্দ্র করে ঘটনার সূচনা তা পাঠ্য বইয়ে বহাল এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি জানান বক্তারা। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের নির্বিচার লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার উগ্রবাদীদের পুনর্বাসন করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হলে তা গণ অধিকারের বুকের উপর দিয়ে করতে হবে। রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। রাশেদ বলেন, গণহত্যার মাস্টারমাইন্ডদের দেশের বাইরে রেখে বিচার করা যাবে না, তাদের দেশে ফেরত এনে বিচার করতে হবে। আর বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে দাবি করেন তিনি। একই সাথে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমও চালাতে পারবে না তারা। জুলাই গণহত্যার শহীদের সঠিক তালিকা প্রকাশের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়। সাবেক সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও লাল কার্ড মিছিল করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিবি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা। পরে দুর্নীতিবাজদের বিচার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। পরিকল্পনা মাফিক ইমারত নির্মাণ করে নগরীকে আরো সুন্দর বাসযোগ্য করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন। শুক্রবার রাতে নগরীর বহদারহাটে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ফিনলে সাউথ সিটি শপিং মল উদ্বোধনীতে কথা বলেন মেয়র। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম, ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুফাক্খারুল ইসলাম খসরু। ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ফিনলে সাউথ সিটি শপিং মল একটি আন্তর্জাতিক মানের শপিং মল, যেখানে থাকবে বিখ্যাত সব ব্র্যান্ডের পণ্য। পরে অতিথিরা ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। 19 কোটি পাউন্ডের দুর্নীতির এই মামলায় আদিয়ালা কারাগারে অস্থায়ী আদালতে এর রায় ঘোষণা করা হয়। এর আগে 3 বার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বুশরাকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে 10 লাখ ও বুশরা বিবিকে 5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে ইমরানকে অতিরিক্ত 6 মাস এবং বুশরাকে 3 মাস কারাগারে থাকতে হবে। রায় ঘোষণা নিয়ে আদিয়ালা কারাগারের বাইরে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কিংবদন্তি গায়ক সুরকার নকিব খানের সুরকার জীবনের 50তম বছর উদযাপন উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে সুরে সুরে 50 শিরোনামে সঙ্গীত সন্ধ্যা হয়েছে। আয়োজনে ছিল কবিতার সাথে গান। এ সময় তিনি তার সুর জীবনের পথ চলার গল্প বলেন এবং তার সব পছন্দের গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন কবি সুমি নূর। এছাড়াও সুরকার ও গায়ক আশফাকুল বাড়ি রুমন, বাম্বার সদস্য ছাড়াও বিশিষ্ট জনেরা এ সময় উপস্থিত ছিলেন। নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আলদিনের 18তম প্রয়াণ দিবস উদযাপন করছে ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার। 4 দিনের আয়োজনের দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করেছে নিমজ্জন নাটকটি। সেলিম আলদিনের রচনা ও নাসিরুদ্দিন ইউসুফের নির্দেশনায় নিমজ্জন নাটকটিতে অভিনয় করেছেন মিল্লু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, জয়শ্রী মজুমদার, লতা, ফাহমিদা কামাল এবং অন্যরা। এবারে কৃষি সংবাদ। এবছর বোরো বীজতলার ফলন নিয়ে খুশি খুলনার প্রান্তিক কৃষক। মৌসুমের শেষ দিকে তীব্র শীতে সামান্য ফলন কম হলেও সর্বোপরি বোরো বীজতলা নিয়ে খুশি তারা। ভালো ফলনের আশায় বীজতলা পলিথিন দিয়ে ঢাকা সহ নানা কৌশল ব্যবহার করার পাশাপাশি বীজতলায় ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আরও জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস।
খুলনায় এবার বড় বীজতলায় আশানুরূপ ফলন হয়েছে। গত কয়েকদিনে দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কুয়াশা ও তাপমাত্রা কমে যাওয়ায় কৃষক বীজতলা রক্ষায় নানা কৌশল ব্যবহার করছেন, ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বীজতলা চারাগুলোতে। আমি যে প্রথম 5 কেজি কিনেছিলাম তাতে ফেলাইছি, সে ভাত খুব ভালো হয়েছে। পরবর্তীতে আর যে 4 কেজি ফেলাইছি সেটাও ভালো হয়েছে। বীজ ফেলাইছি 8 কেজি, বিঘায় 2 কেজি। সেখানে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, পাতা ফেলাতে হবে, বাসা দিতে হবে। চলমান শৈত্যপ্রবাহের এমন প্রকোপে ভালো ফসল উৎপাদনের জন্য নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। 300 হেক্টর জমিতে বীজতলা তৈরি সম্পন্ন হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে কৃষকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছে। আশা করা যায় আগামী সপ্তাহ থেকেই কৃষকরা ধান রোপণ শুরু করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 3370 হেক্টর জমিতে বড় বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল, যা 86% অর্জিত হয়েছে। এক্ষেত্রে আমরা শীতের অতিরিক্ত শৈত্য থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেমন অতিরিক্ত শীত হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি রাতের বেলায়। তারপরে আমরা বিকেল বেলায় পানি রাখার জন্য পরামর্শ দিচ্ছি এবং সকালে পানিটা বের করে দিয়ে আবার বিকেল বেলায় আবার নতুন পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক এবার লাভবান হবেন বলছেন কৃষি সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছুটি কাটাতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন সৈকতে। পর্যটকদের হয়রানি রোধ এবং নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে সৈকতের প্রতিবেশ রক্ষার পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে পরিকল্পিত উন্নয়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিক জানাচ্ছেন। পর্যটন রাজধানী কক্সবাজার, যেখানে রয়েছে সীমাহীন সমুদ্র, নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ। তাই তো নতুন বছরের শুরুটা স্মরণীয় করে রাখতে সৈকতে লাখো পর্যটকের উপচে পড়া ভিড়। সৈকতে আনন্দ নেওয়ার জন্য আমি এসেছি, অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করেছি, ভালোই লাগতেছে। তবে অর্থনীতির চাকা সচল রাখতে সৈকতে পরিকল্পিত উন্নয়ন করা জরুরি বলছেন পর্যটকরা। এই পর্যটক শিল্প অনেক খারাপ, যদি সরকার তার ভালো ব্যবস্থাপনা নেয় তাহলে আশা করি আমাদের পর্যটক খাত থেকে বহুত অর্থনৈতিক টাকা উপার্জন করতে পারে। সর্বোচ্চ সেফটি দিতে হবে আর কি, তাইলে এই দেশের পর্যটক সবাই আসবে। বা সবচেয়ে বড় কথা হলো বিদেশি পর্যটকদেরকে আহ্বান জানাতে হবে, বা ওই ধরনের আপনার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। শীত মৌসুমে প্রতি মাসে সৈকতে 16 থেকে 18 লাখ পর্যটক আসছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সৈকতে আমরা প্রতি সপ্তাহে প্রায় 4 লক্ষের মতন আমরা পর্যটক দেখে থাকি। এটা আমাদের জন্য ব্লেসিং। পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তা আছেই। এরপরও আমরা মাঝে মধ্যে যে হোটেল বাস সংক্রান্তে বিভিন্ন যে অভিযোগ পাই, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছি। লোকসান কাটিয়ে জমে উঠেছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রিক 450-এরও বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস এবং 3 শতাধিক রেস্টুরেন্টের ব্যবসা। প্রতিদিনই এখন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে কক্সবাজারে। পর্যটকদের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চাঁদাবাজি বন্ধে যৌথভাবে কাজ করবে পুলিশ ও কোস্টগার্ড। নৌপথে নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন। ভোলার দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে 2 দিনের সফরে ভোলায় গেছেন উপদেষ্টা শাকওয়াত হোসেন। সেখানে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলে সবাই যা খুশি তাই করতেন, ভবিষ্যতে যেন তা না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। আধুনিক ব্যবস্থাপনার সাথে যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেড়ার মতো, লঞ্চ থেকে এখন তো স্টিমার নাই এখানে, লঞ্চে চলে বড় লঞ্চ ভেড়ার মতো, ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিউরড
প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে, মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আগের চেয়ে হুন্ডি কমে আসায় গত বছর প্রবাসী আয় $27 বিলিয়ন উন্নীত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধারা অব্যাহত রাখতে বিদেশে দক্ষ ও বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোর কথা বলছেন তারা। সরকার নতুন শ্রম বাজার খোলার পাশাপাশি বৈধ অভিবাসন বাড়ালে চলতি বছর $30 থেকে $35 বিলিয়ন প্রবাসী আয় সম্ভব বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। নাজিব বেগ জানাচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2024 সালে বিদেশে গেছেন 10,11,856 কর্মী। 2023 সালে এই সংখ্যা ছিল 13,05,000 আর 2022-এ পাঠানো হয়েছিল 11,35,000 কর্মীকে। তবে সবকিছু ছাপিয়ে আগের বছরের চেয়ে 23% প্রবৃদ্ধি অর্জন করে 2024 সালে আয় হয় প্রায় $27 বিলিয়ন। আগের 2 বছরে প্রায় 20 লাখের মতো গেছেন, তাদের টাকাটাও তো এখানে এসে যোগ হয়েছে। সুতরাং 2024-এ যে সবচেয়ে বেশি আসলো এটার কয়েকটা কারণ আছে। একটা হলো যে গত কয়েক বছরে যে অনেকে গেলেন, 3 বছরে 30 লাখ গেলেন, সেটার একটা প্রতিফলন আমরা দেখি। পতিত আওয়ামী সরকারের যে শেষের দিকেও প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে, সে অর্থ পাচারকৃত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। অন্যদিকে আমাদের যারা অভিবাসী কর্মীরা বা প্রবাসীরা তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠানো তারা শুরু করেছিল। এটি একটি বড় কারণ ছিল যে আমাদের এই $27 বিলিয়ন উপার্জন হওয়ার। প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখার বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। 2024-এ যে শ্রমশক্তি রপ্তানি হয়েছে তার 90%ই পাঠানো হয় মাত্র 6টি দেশে। বিদেশে শ্রমবাজার বাড়াতে সরকার সহ সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাথাপিছু যে রেমিটেন্সটা আমাদের আসে এটা কিন্তু ভারত, চীন, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা থেকে বেশ কম। সুতরাং যদি দক্ষ শ্রমিক আমরা আরও পাঠাতে পারি তাহলে এই রেমিটেন্সের প্রবাহটা আরও অনেক বেশি হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে যৌথভাবে আমাদের নতুন শ্রমবাজার খোলা, আমাদেরকে পুরাতন ট্রেডিশনাল শ্রমবাজারগুলিকে কীভাবে আমরা পুনরায় চালু করতে পারি, একই সাথে কীভাবে ইথিক্যাল মাইগ্রেশনটাকে আমরা জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে রেমিটেন্সের যে চ্যালেঞ্জটা আমরা সবসময় বিগত সময় দেখেছি এবং এখন যে বাড়ার যে উল্লম্ফন দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে যুক্ত করার কথা বলছেন তারা। তবে কর্মীরা যেন বিদেশে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, নজর বাড়াতে হবে সেদিকেও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে ডাবল প্রোটেকশন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে হয়েছে অনন্যা ডাবল ফান ফেয়ার। ফ্রি রেজিস্ট্রেশনের ভিত্তিতে আগ্রহীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে সঙ্গীত, স্ট্যান্ড আপ কমেডি, যোগা সহ ভিন্নধর্মী নানান আয়োজন অংশগ্রহণকারীরা উপভোগ করেন। আয়োজন থেকে প্রাপ্ত ও বিক্রয়লব্ধ সব অর্থ আর্তমানবতার সেবায় অনুদান হিসেবে দেওয়া হয়। ফ্রেশ অনন্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম, MGI এর ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় ছিলেন। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, সাংবাদিকতা, সঙ্গীত, নৃত্য, ব্যবসা বাণিজ্য সহ 30টি বিভাগের সেরাদের মাঝে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। এছাড়াও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, NTVর পরিচালক নূর উদ্দিনকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়। সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য ছিল জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। রাজধানীর মগবাজারে সেন্ট থমাস চার্চের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বিষয়ে সেমিনারে তারা এই আহ্বান জানান। ইকুমেনিয়াল খ্রিস্টান ট্রাস্ট ECT এবং সেন্ট থমাস চার্চের যৌথ উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চার্চের সিনিয়র জর্জ বিনিময় রায়। সংগঠনের চেয়ারম্যান ইমানুয়েল মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বিশপ সাইমন বারোই, সুশান্ত বিশ্বাস, ডেভিড প্রবীর হালদার, মার্ক মৃণাল মণ্ডল এবং অন্যরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিল্টন বিশ্বাস। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদামে আগুন 2.5 ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে মালপত্র ও মেশিনারি। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন মঈন খান। নির্বাচন অনুষ্ঠানের এ দাবিকে অযৌক্তিক বললেন সার্জিস আলম। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ। নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের 67 বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্বারোপ। এবং দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।